লেখিকা রিমা বিশ্বাসের ঝোঁক। ট্রেনে পামেলা কাঠ হয়ে বসেছিল, বুক ভাঙা কষ্ট আর মাথা ভরা অভিযোগ নিয়ে। একের পর এক বিদ্বেষের তীর ছুঁড়ে চলছিল বিধাতার উদ্দেশ্যে। কারো ভাগ্য এতটা মন্দ লেখারই বা কারণ কি? কি দোষ করেছে পামেলা যে এতটুকু জীবনে ওকে এত কিছু দেখতে হবে, সইতে হবে? কেনই বা সইবে? বারবার মনে পড়ছে ওই ভয়ঙ্কর মুখ, ওই বীভৎস চিৎকার, গলার তীক্ষ্ণতা, কর্কশ অট্টহাস্য। এক এক সময় রাগ হচ্ছে নিজের ওপর। কেন গেল চাপা পড়ে যাওয়া ধ্বংস অতীত পুনরুজ্জীবিত করতে? একটা ফস শব্দে দীর্ঘশ্বাস বেরোলো দেবব্রতর বুক বেয়ে। সে এখন জানলার ওপাশে তাকিয়ে পামেলা ওর পাশে বসা আত্রেয়ের দিকে তাকালো। কেমন ঝিম মেরে বসে সে। মা বাবাকে সঙ্গে আনতে পামেলা তো চায়নি, ওরা জোর করেই তো এলো। ওরা ওকে কিছুতে একা ছাড়তে চাইছিল না। পামেলা নাকি বাচ্চা মেয়ে, এখনো অনেক কিছু বোঝে না। 18 বছর বয়স ভোট দেওয়ার জন্য অনুকূল, তবে বাস্তবতা সম্পর্কে তারা অনবগত হয় কি করে? এ তো ছিল পামেলার একার যাত্রা, ওর জীবন, ওর নিজস্ব অভিযান, ওর অনুসন্ধান। খুব কি অন্যায় নিজের সত্যের খোঁজ করা? তবে এও সত্য, ও কি একা পারত এ সফরের যাত্রী হতে? সুস্থতায় ফিরতে পারত আজকের জীবনে? এখন মনে হচ্ছে ও বেশ ছিল। সত্যি বেশ তো চলছিল সব কিছু। জানলার পাশের দুটো সিটে মুখোমুখি বসে বাবা আর মা। মাকে টপকে যতটুকু বাইরের দৃশ্য দেখা যায় সেদিকে চেয়ে মন হুহু ছোটে ট্রেনের গতির ছন্দে। সার সার কলা গাছ, আল, ধান, মাঠ, খাল, বিল ফেলে সময় এগিয়ে চলেছে পিছনে বিগতকে ফেলে। মনে পড়ছিল 19 বছরের জন্মদিন, সামনে সাজানো ফ্রুট ওভারলোড কেক। এক আর নয়, মোমবাতি সেজে কেকের মাথায় বসে হাসি মুখে বার্থডে গাউন পরে কেক কাটছিল পামেলা। অসংখ্য গিফট, সেলফি আর খাওয়া দাওয়ার মাঝে যখন বন্ধুরা হঠাৎ একটা আলোচনা শুরু করলো, তখন ওই এত আলো, ঐশ্বর্য, এত যত্ন, আদর, গুরুত্বের মাঝে একা পড়ে গেল পামেলা। একেবারে একেলা, ফাঁকা মাঠে একাকী তরুণী একজন অবলম্বনের অপেক্ষায়। আনায়া বলেছিল, আমাদের আইডেন্টিটি আমাদের জিন থেকে আসে, তুমি কে তা ঠিক করবে তোমার পূর্বপুরুষ। দেখবি ডায়াবেটিস, ক্যান্সার, আর্থারাইটিস সব ওভাবেই আসে। অ্যালার্জি, হাঁপানি, এমনকি কখনো কখনো অ্যালঝাইমার ডিজিজ দেখা গেছে কারো হয়তো বংশে ছিল। কথাটায় সহমত প্রকাশ করলো ওর শিশমান। ট্রু, আমার দাদুর যিনি বাবা ছিলেন, মানে আমার প্রপিতামহ, আমার ছোট ভাই অবিকল নাকি তার মতো। হাঁটা চলা, কথা বলার ধরন, এমনকি ওনার মতনও ভালো সেতার বাজাতে পারছে। আবার ঠকবাজিও বংশ থেকে আসে জানিস তো। চোরের বংশধর চোরই হয় আর সৎরা সৎ হয়। ওরা যখন ওদের আলোচনায় বেশ মত্ত, নিজেদের পয়েন্ট রাখতে ব্যস্ত, তখন নিজেকে কিছুতেই এই আলোচনার অংশ মনে করতে পারছিল না পামেলা। পার্টি শেষ হলে ওরা সবাই চলে গেলে মা বাবার ঘরে চুপটি করে ঢুকে আলমারি হাতড়ে গেছে। সত্যি তখনও চায়নি মা কিছুটি টের পাক, কারণ তখন মা রান্নাঘরে জন্মদিনের বেঁচে যাওয়া খাবার তুলছে কাজের মাসি আলোকে দিয়ে। বাবা সামনে ব্যালকনিতে দাঁড়িয়ে হুইস্কি খাচ্ছিলেন। ততক্ষণে হাতে ফাইল চলে এসেছিল পামেলার। হসপিটালের নাম, ঠিকানা আর তারিখ দেখছে, তখন পিঠে আচমকা একটা স্পর্শ পেয়ে একেবারে চমকে উঠেছিল মা সামনে দাঁড়িয়ে। ভয়ে হাতের কাগজগুলো মাটিতে ছড়িয়ে পড়েছিল। হতচকিত পামেলা নিজেকে সামলে যখন উবু হয়ে বসে এক একটা কাগজ তুলছে, তখন আত্রেই জানতে চাইলেন, কি খুঁজছিস? কাগজগুলো গুছিয়ে ফাইলে পামেলা সেগুলো আবার আলমারিতে ভরে মাকে পাশ কাটিয়ে চলে এসেছিল। আত্রেই সে রাতে কিছু জানতে না চাইলেও সকালে জলখাবার খেতে খেতে কথাটা পারলেন, এমন কিছু তো নেই যা তোর কাছে লুকিয়েছি, তবে কি জানতে চাইছিলি? বেশ কিছুক্ষণ চুপ করে থেকে পামেলা বলেছে, আইডেন্টিটি। দেবব্রত মেয়ের দিকে যেন কড়া চোখেই তাকিয়েছিলেন। আত্রেই উত্তর দিয়েছিলেন, আমি আর তোর বাবা কি তার জন্য যথেষ্ট নয়? টোস্টে বাটার মাখাতে মাখাতে পামেলা বলেছে, কারণটা তুমি জানো। দেবব্রত বরাবর গুরুগম্ভীর স্বভাবের।
আজকের দিনের বাবাদের মতন নয়, যারা সন্তানদের সমস্ত কথাই যুক্তিবাদ দিয়ে প্রতিষ্ঠা করায় গর্ব প্রকাশ করে এবং তাদের বুদ্ধিমত্তা বিকাশে প্রতিবন্ধক হয় না। তিনি কিছুটা সে সমস্ত বাবার দলে যারা সন্তানের তর্ক প্রবৃত্তি তার মনের সঙ্গে যুদ্ধের প্রতিফলনকে না দেখে তাকে সোজাসুজি ঔদ্ধত্যের মারপ্যাচে চিৎ করে ফেলে। তাই কড়া গলায় তিনি বললেন, সুখে থাকতে মনে হয় ভূতে কিলাচ্ছে। তোমার কথার সুর আমি ধরতে পেরেছি, তবে আগে থেকে বলে রাখি, যা ভাবছো সে পথে গেলে শুধু আফসোস আসবে। আমি দেখেছি তুমি এ নিয়ে ফেসবুকে পোস্ট করেছো। খাওয়া অর্ধেক শেষ করে দেবব্রত উঠে গেলে আত্রেই ব্যস্ত হয়ে তার পিছু পিছু ওঠে, ঘরে যায় এবং অফিসে বেরোনো পর্যন্ত দেবব্রতর সঙ্গে সঙ্গে থাকে। দেবব্রত বেরিয়ে গেলে মেয়ের ঘরে এসে বিছানায় শুয়ে থাকা পামেলার চুলে বিলি কাটলে পামেলা মুখ তুলে চায়। বুকের ভিতরের কষ্টটা কাকে খুলে বলে? কে বুঝতে পারবে ওকে ওর মতো করে? হয়তো শুধু মায়েরাই পারে। তাই আত্রেই বললেন, তুই কি ওদের খুঁজে বের করতে চাস? তড়াক করে বিছানায় উঠে বসে পামেলা, দ্রুত গতিতে মাথা নাড়ে। আত্রেই হাতে পুরনো একটা ডায়েরি নিয়ে বসে সে ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে বলে, মিস ক্যাথলিন গোমস, ওনার একটা অনেক দিনের ফোন নাম্বার আছে, কিন্তু সে সময় উনি যা বলেছিলেন তা অনুযায়ী ওদের কোনো ট্রেস খুঁজে পায়নি এরা। এ ঘটনা পামেলার অজানা নয়। পামেলা স্কুলে ভর্তি হওয়ার আগেই জেনেছিল আত্রেই ওকে পৃথিবীতে আনেনি। আত্রেই কেবল ওকে বড় করার দায়িত্ব নিয়েছে। ওকে পৃথিবীর আলো যারা দেখিয়েছিলেন তারা আজ নিরুদ্দেশ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ তথ্য স্পষ্ট হতে থাকে। পামেলা বুঝতে শেখে ও কোনো অলৌকিক গল্পের চরিত্র নয়, যেখানে ওর জন্মকাহিনীর পিছনে থাকবে কোনো বিচিত্র রূপকথা। ও এক অনাথ মেয়ে যাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছিল আত্রেই। আত্রেইর সন্তান ধারণের কিছু সমস্যা হওয়ায় সে সময় রোজ যেতে হচ্ছিল হাসপাতাল। মন সব সময় দ্বিধায় থাকতো। একটা অসহায়তা আর হাহাকার গ্রাস করত সর্বক্ষণ। যদিও দেবব্রতর এ নিয়ে কোনো চিন্তা ছিল না। সে কাজের মানুষ, তার ট্রান্সপোর্টের ব্যবসায় সব সময় ব্যস্ত। ছেলে মেয়ে না হলে না হবে, তাতে মাথা ব্যথার কি আছে, এই ছিল তার সব কথার শেষ কথা। কিন্তু আত্রেই যে বড় বাচ্চা ভালোবাসে, ছোটর থেকে তার শিশুদের প্রতি আকর্ষণ, আর তার কি না একটা বাচ্চা হবে না? অন্যমনস্ক মন সেদিন লিফটে উঠে হাসপাতালের দোতলার গাইনোকোলজি ডিপার্টমেন্টের জন্য 1 নাম্বার প্রেস না করে করল 2 নাম্বার প্রেস, আর পৌঁছে গেল পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টে। অজস্র কচিকাচার কলরল অনুসরণ করতে লাগলো মন্ত্রমুগ্ধের মতন। আর তখনই এক ছোট্ট শিশু ছুটতে এসে আত্রের 2 হাঁটু জড়িয়ে বলল কিনা, মা তুমি এসেছো, আমি কখন থেকে বলছে। 2 হাতে ওকে কোলে তুলে পেটে মুখ ঘষেছিল আত্রেই। সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল নার্স। আত্রেই নিঃশ্বাস ফেলে বলেছে, ও আমায় ওর মা ভেবে ভুল করেছে নার্স। নার্স বললেন, ও এর আগে কখনো এমন বিহেভ করেনি। ও এখন ডক্টর বক্সির আন্ডারে আছে। ওর প্যারেন্টসরা সাডেনলি ইনভিজিবল হয়ে গেল। বাচ্চাটার নিউমোনিয়া হওয়ায় অ্যাডমিশন করিয়ে বাপ তো বেপাত্তা। বলা হয়েছিল মার ডেথ হয়ে গেছে। এদিকে বাবারও খোঁজ নেই। প্রায় 1.5 বছর হতে চলল ও পড়ে আছে। ডক্টর বক্সি সব পেমেন্ট করে যাচ্ছেন। হতবাক আত্রেই জানতে চায়, আপনারা কন্ট্যাক্ট করার চেষ্টা করেননি? অল নাম্বারস অ্যান্ড অ্যাড্রেস আর ফেক ম্যাডাম। রোজ ও মায়ের কাছে যাওয়ার বায়না করে। যখন অন্য বেবিদের মায়ের সঙ্গে দেখে, আমরা বলি তোমার মা ঠিক একদিন তোমায় নিতে আসবে। আজ পর্যন্ত কাউকে এমন বলেনি। আর আপনাকে দেখে কেমন? সে মুহূর্তে আত্রেই উপলব্ধি করেছিল মা হওয়ার জন্য সবসময় গর্ভধারণের প্রয়োজন হয় না। মা হতে গেলে শুধু প্রয়োজন একটা নিষ্পাপ শিশুর। সে শিশুও তখন আত্রের বুকে মাথা রেখে এমন নিশ্চিত হয়েছে যেন তার দিবানিশির অপলক অনুসন্ধানের দিন আজ শেষ হয়েছে। সেই নার্স মিস ক্যাথলিন গোমস আর ডক্টর বক্সির সহায়তায় আইন মেনে কাগজে বিজ্ঞাপন দিয়ে আত্রেই আর দেবব্রত দত্তক নিয়েছিল পামেলাকে। সেই থেকে স্নেহের সিক্ত যত্নে পুষ্ট আজকের অষ্টাদশীর হঠাৎ খেয়াল হলো কিনা সে বেরোবে নিজের জিনের সন্ধানে। তাই সে কাগজ ঘেঁটে সেই নার্স আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চায়। অপলক দৃষ্টিতে মেয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আত্রেই ছোট্ট একটা শ্বাস ফেলেছে মাত্র। তারপর খুলে বসেছে সেই ডায়েরি। এতে যদিও বিশেষ লাভ হলো না। মিসেস গোমসের অত আগের ঘটনা তেমন কিছু মনে নেই। দত্তক নেওয়া পর্যন্ত মনে আছে, কিন্তু ওই বাচ্চার প্যারেন্টসদের প্রিভিয়াস রেকর্ড তার কাছে নেই। সে সময় কম্পিউটারের তেমন বহুল ব্যবহার হতো না, তাই রেকর্ড থাকলেও তা ফাইলপত্রে তোলা থাকার কথা। কিন্তু বর্তমানে কম্পিউটারের যুগে সব তথ্য মেশিন
মেশিনে আপলোড করা হয়, সেখানে অপ্রয়োজনীয় ফাইলে ডেটা এন্ট্রি করা হয় না। পামেলার কেস যেহেতু একটা ক্লোজড কেস, তাই তার ইনফরমেশন নিশ্চয়ই স্টোর নেই। যেখানে রেকর্ডেড ইনফরমেশন ভুয়ো ছিল। গোমসের সঙ্গে দেখা করার জন্য পামেলা তার বাড়ি পর্যন্ত গিয়ে এই তথ্যই হাসিল করতে পেরেছিল। তবু শেষ আশা হিসেবে গেল ডক্টর বক্সির চেম্বারে। অনেক অপেক্ষার পর ওনার সঙ্গে দেখা করার সুযোগ মিললে উনি বললেন, যারা তোমায় ফেলে গেল তাদের দেখতে ইচ্ছে করে? আমি হলে তো ভুলেও তাদের কথা মনে আনতাম না। পামেলা দম বন্ধ হয়ে আসে, কান্নার দমক আটকে বলে, নিজের সঙ্গে হলে বুঝতেন। আমার জায়গায় না দাঁড়িয়ে আমায় বিচার করা সহজ নয়। হাতের পেন ডেস্কে হেলায় ফেলে ডক্টর বক্সি ভুরু কোচকালেন। কেন, তুমি আর আমি কিসে আলাদা? তুমিও বাপ মায়ের নাম জানো, আমিও জানি। তবে তুমিও আদরে বড় হয়েছো, আমিও। বরং তোমার চাইতে কম আদরে আর মারধর খেয়ে বেশি। তবে তফাৎটা কোথায়? তফাৎটা ব্লাডে, স্যার। দে আর নট মাই রিয়েল প্যারেন্টস। আমি আমার বায়োলজিক্যাল প্যারেন্টসদের দেখতে চাই। আর যদি তাদের দেখতে পাও, তারপর কি করবে তাদের দেখে? তারা তো তোমাকে ফেলেই চলে গিয়েছিল। মেবি ফেলে যায়নি, কোনো ট্রাবলে ছিল, হয়তো পরে এসে খুঁজেছে। খুঁজলে আমরা জানতে পারতাম। ও আপনি বুঝবেন না, আমি একবার তাদের দেখতে চাই আর জানতে চাই আমার অপরাধটা কি ছিল। ওয়াই দে লেফট মি লাইক অ্যান্ড স্টাফ। কান্নায় ভেঙে পড়ে পামেলা। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে ডক্টর বক্সি বলেন, তোমার সংশয় দূর করতে আমি যতটুকু করতে পারি করছি, কিন্তু কিছু সুরাহা করতে পারবো কিনা জানি না। কয়েকটা ফোন করে ডক্টর বক্সি দিনক্ষণ বলে একটা ইনফরমেশন বের করলেন সেই হাসপাতালের ডেটা অপারেটরের কাছ থেকে। ঘটনাটা যেহেতু বিরল, তাই তার তথ্য হাসপাতাল রেখেছিল। সেখানে পামেলার বায়োলজিক্যাল বাবার নাম দেওয়া ছিল সুখময় চৌধুরী, মা এ চৌধুরী, বাড়ি আমতলা। যে ঠিকানায় আজ থেকে 20 বছর আগে কাউকে খুঁজে পাওয়া যায়নি, সেখানে 20 বছর বাদে কি করে কারো অস্তিত্ব পাওয়া সম্ভব? তবু আশার মৃত্যু যে সহজে হয় না, তাই পামেলা সাইড ব্যাগ গলায় ঝুলিয়ে তা পাশে ফেলে বেরিয়ে পড়ে সন্ধানে। দুখানা বাস বদলে পৌঁছয় আমতলায়। তারপর একে তাকে জিজ্ঞেস করে পথ চলা, কাদামাখা উঁচু নিচু রাস্তা। কলকাতার কাছেই একটা জায়গা। ঠিকানা মতো একটা পুরনো একতলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। ভাঙাচোরা বাড়ি, আশেপাশেও একই দশা। অনেক হাঁক আর ডাকাডাকির পর আশেপাশের বাড়ির উকিঝুঁকি মিলছিল। পাশ দিয়ে এক আদুর গায়ের বয়স্ক লোককে যেতে দেখে পামেলা কিছু বলতে গেলে লোকটা যেন ইচ্ছে করে পা চালিয়ে চলে গেল। কেমন একটা বিরক্তি ভাব। অবশেষে দরজা খুলল ভাঙা বাড়িটার। এক মাঝবয়সী মহিলা বেরিয়ে এলে পামেলা তাকে সুখময় চৌধুরীর নাম বলল। মহিলা আপাদমস্তক শুধু দেখল পামেলাকে, কিছু যেন বুঝতে পারল না। ওখানে সাইকেল নিয়ে এক ভদ্রলোক যাচ্ছিলেন, কি ভেবে ব্রেক কষে দাঁড়ালেন। এক পা প্যাডেলে আর এক পা মাটিতে রেখে বললেন, কাকে খুঁজছো? এগিয়ে গিয়ে পামেলা আবার নাম বলে। উনি বললেন, এ বাড়ির ভদ্রমহিলা কানে শোনেন না, ওনার ছেলে কাজে গেছে। তা যে নাম বলছো, আমার মনে হয় ওই কাঁচা রাস্তার পাড়ে যে চায়ের দোকানটা আছে সেখানে খোঁজ করে দেখতে পারো। এবড়ো খেবড়ো রাস্তা পেরিয়ে একটা লম্বা রাস্তা পড়ে, সেখানে একটা চায়ের দোকানও আছে। এই কাঁচা রাস্তা আবার মিশেছে পাকা রাস্তায়, যেখানে বাসের যাতায়াত। বাস ছাড়ছে কুসুমডিঙা, সজনেপোতা এসব জায়গার। চায়ের দোকানে গিয়ে পামেলা কিছুক্ষণ দাঁড়ালো। ঠাউর করতে পারছিল না কাকে জিজ্ঞেস করবে। চায়ের পৌর দোকানি নিজেই জিজ্ঞেস করলো, কিছু বলবে? পামেলা আশেপাশের আগ্রহী মুখগুলোর দিকে চেয়ে ঢোক গিলল। লোকটা বলল, বলো বলো জলদি। দ্বিধা ঠেলে পামেলা বলল, আপনি সুখময় চৌধুরীকে চেনেন? লোকটা একটা চায়ের খুঁড়ি সামনের খদ্দেরকে এগিয়ে বলল, কোন সুখময়, বাটকুল না হিরো? সরি, আরে এ দোকানে দুটো সুখময় আসে, তুমি কার কথা বলছো? এখনো আসে, কিন্তু আমি কি বলবে বুঝে উঠতে পারছিল না পামেলা। বলল, অনেক বছর আগে যার বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছিল, বউ হয়তো মারা গিয়েছিল। ভুরু কুচকে কি মনে করার চেষ্টা করে লোকটা। বলল, আরে ও তো বাদল ঘোষ, পয়সা কড়ির কমতি ছিল লোকটার। এদিকে বিয়ে থা করে সংসার পেতেছে, বউয়ের সঙ্গে রোজ দিন ঝগড়া। একদিন বউকে লাগালো চর, বউ পালালো পাড়ার ছেলে শিবুর সঙ্গে। আর বাচ্চার হলো অসুখ। সুখময় নামের এক ভদ্রলোক আসতো ওদের বাড়ি, হয়তো জ্ঞাতি ছিল, সে বাচ্চাকে হসপিটালে দিল। এদিকে এদের পাত্তা নেই। অনেক পরে বাদল এদিকে এসেছিল, বলছিল নাকি ওই শিবুর সঙ্গে মারপিট করে জেলে গেছিল, এখন হেভি পয়সা করেছে। সব নেতাদের সঙ্গে ওর ওঠা বসা, কনস্ট্রাকশনের বিজনেস আছে। তা তুমি কিসের জন্য খোঁজ করছো?
পামেলা তোতলায়। লোকটা একটা কাগজ এগিয়ে দিয়ে বলে, এটা ওর কার্ড আছে, ফোন করে দেখে নিতে পারো। বিশ্বের অবাক জড়ো হয়ে পামেলা সেদিন বাড়ি ফিরেছিল। ঠিকানা ভুয়ো ছিল না, নামটা ভুল ছিল। সুখময়কেও এলাকার কেউ চিনত না, চিনত বাদলকে। যেখানে হাসপাতালে নাম দেওয়া ছিল সুখময়ের, আজ একেবারে কাকতালীয়ভাবেই ওই সাইকেলে চড়া লোক আর এই চায়ের দোকানির সঙ্গে সংযোগ হয় পামেলার, যা হাসপাতাল কর্তৃপক্ষ করে উঠতে পারেনি। তারা বারংবার দেওয়া ঠিকানায় সেই নামের লোককেই খুঁজেছে, যা রেকর্ডে ছিল। বাড়িতে সবটা শুনলে দেবব্রত জানতে চাইলেন, তুমি এখন কি করতে চাইছো? পামেলা জানায়, একবার এই ঠিকানা যেতে চাইছি। আত্রেই বাধা দেয়, সোজা না গিয়ে ফোন করলে হতো না? ফোন করায় মত ছিল না পামেলার, পাছে ওরা সব অস্বীকার করে। কিন্তু ফোন না করে যাই বা কিভাবে? একদম কোনো যোগাযোগ না করে। তাই ফোন করা হলেও কথা স্পষ্ট বলা হলো না কিছু। দেবব্রতই ফোন করলেন, আর ফোনে শুধু দেখা করে একটা পুরনো তথ্য জানার আর্জি জানালেন। ফোনের ও প্রান্তে বাদল তাতে রাজিও হয়ে গেল। জায়গাটা কলকাতা থেকে বহু দূরে, গ্রামের দিকে। যদিও অজপাড়াগা নয়, স্কুল বাড়ি, পাকা দালান, কিছু দোকানপাট, যান চলাচল সবই আছে। ট্রেন ধরে আসা। ফুলেশ্বর থেকে ভিতর দিকে ভ্যান গাড়ির রাস্তা। দেবব্রত গাড়ি নিয়ে আসেননি, কারণ উনি নিজেকে অবস্থাপন্ন দেখাতে ইচ্ছুক ছিলেন না। তিনি খুঁতখুত করছিলেন পুরো ব্যাপারটা কোনো ঠগবাজি কিনা এই ভেবে। পামেলার যদিও এই সব কিছুই স্বাভাবিক আর সত্যি মনে হচ্ছিল। একটা যুগের পর কিছু ভ্রান্তির পর্দা সরে সত্য উদ্ঘাটিত হতে চলেছে। হোক না প্যাচালো, তবু তো সত্য। দেখা যাক না কি আছে কপালের লেখা জোকায়। ঘোষ সিমেন্ট ফ্যাক্টরি বলতে লোকে এক ডাকে বাড়ি বুঝে গেল। ভ্যান রিকশায় অনভ্যসে বসে বড় অস্বস্তি হলেও নিজেদের মানিয়ে নিচ্ছিল দেবব্রত আর আত্রেই। ভ্যান দাঁড়ালো একটা দোতলা বড় বাড়ির গেটের বাইরে। একজন লোক গেট খুললে একটা জার্মান শেফার্ড ছুটে এসে ভৌ ভৌ করতে লাগলো। সে সময় দোতলার বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন মাঝবয়সী লোক চেঁচালো, সেরা চুপ চুপ, সেরা সেরা রাতে নইলে আশালতা রুমে পাঠাবো। কুকুরটা মুহূর্তে কেছোর মতন কুকড়ে কুই কুই শুরু করলো। মাথা উঁচু করে দোতলার বারান্দার দিকে চেয়েছিল পামেলা। রংচঙের শার্ট, সাদা রঙের লুঙ্গি, গলায় সোনার মোটা শিকল শিকল চেন, হাতে সোনার শিকল ব্রেসলেট, ঠিক গলার চেনের ডিজাইনে। পামেলা মা বাবার প্রতিক্রিয়া দেখতে মুখ সরাবার পর মুহূর্তে লোকটা গায়েব। ব্যস্ত দৃষ্টিতে যখন লোকটাকে খুঁজছে, তখন সে সামনে হেসে হাত বাড়ালো দেবব্রতর দিকে। আমাকে বললে আমি গাড়ি পাঠিয়ে দিতাম। দেবব্রত বললেন, ফোনে যে আসার কথা বলেছিলাম। ওহো, ইট ওয়াজ এ মিস্টেক। শত কাজের মানুষ আমি, অত যে মনে থাকে না মিস্টার। দেবব্রত সান্যাল, ঠিক ঠিক। তা বাড়িতে আসুন, ভিতরে বসুন, তারপর সব কথা হবে। এত দূর থেকে ফ্যামিলি নিয়ে এসেছেন যখন। বড় বৈঠকখানা ঘর, তবে সাজানো গোছানো কিছু নয়, এলোমেলো চেয়ার পাতা। একটা অল্প বয়সী মেয়ে এসে স্টিলের বড় বড় গ্লাসে জল দিয়ে গেল। আত্রেই ঢকঢক করে পুরো এক গ্লাস জল খেলেন। দেবব্রত সেদিকে বিরক্তিতে তাকালেন, কিন্তু নিজে জলের গ্লাসে হাত দিলেন না। পামেলা হাত বাড়ালে উনি ইশারায় বারণ করলেন। লোকটা লক্ষ্য করেছে, হাসলো ঠা ঠা করে। আরে এতে কিছু মেশানো নেই, এরা গ্রামের সরল লোকজন সব, হে হে। লোকটাকে হাসতে দেখে পামেলা এই প্রথম দেখলো লোকটার উপরের পাটির সাইডের একটা দাঁত সোনায় বাঁধানো। দেবব্রত কথা শুরু করলেন, দেখুন বাদল বাবু, হোপ আপনি বাদল ঘোষ। সে মাথা নেড়ে সম্মতি জানালো। আমি যতটুকু জেনেছি আপনার একটি মেয়ে ছিল এবং সে অসুস্থ হয়েছিল। আপনি তাকে হাসপাতালে ভর্তি। দেবব্রতকে থামিয়ে বাদল বলল, আমি নয়, আমার ভাইরা ওকে হাসপাতালে ভর্তি করেছিল, সুখময়। আমি বুঝতে পেরেছি যখন আপনি ফোন করেছিলেন তখনই, কারণ আমার কাছে কারো আর কি জানার থাকতে পারে, তাও আপনার মতো জেন্টলম্যানদের। ফোনে আপনার গলা শুনে বুঝতে পারছিলাম একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছি, হে হে। পামেলার দিকে ফিরে বাদল বলল, জানি, খোঁজ না নিলেও খবর রেখেছি, কিন্তু এখন আর মানে ওসব পাস্ট লাইফ। পামেলার জঘন্য লাগছিল লোকটাকে। একে বাবা বলে সম্বোধন করা ওর কাছে অসম্ভব, একটা গুন্ডা গোছের লোক। বাদল এবার সোজা সুজি পামেলার দিকে তাকিয়েছে। আমার বিজনেস বাড়বে, এরপর কিছুটা পোর্শন তোমাকেও দেব। আসলে আমার এ পক্ষের 2 ছেলে আছে, বুঝলেন। এ অবিশ্বাস্য কিছু নয়। তাই দেবব্রত স্থিরভাবেই বললেন, আপনার প্রথম পক্ষ তবে সত্যি এক্সপায়ার করেছেন? সে দুপাশে মাথা নাড়ায়। আজব আজব শখ তার।
সব বলে পিশাচে ধরেছে, সবই তো শুনেছেন উমেশ ভাইয়ার কাছে। দেবব্রত কপালে ভাঁজ ফেললে বাদল নামটা স্পষ্ট করলো। ওই চাওয়ালা ভাইয়া, ওই তো খোঁজ দিয়েছে আমার, ফোনে বলছিল আর কি। তা সে বলেছে নিশ্চয়ই বউ শিবু নামের একটা ছেলের সঙ্গে পালিয়েছিল, তারপর প্রায় 1 বছর পর যখন ফিরলো তখন একটা আজগুবি শখ, মুরগির পালক ছিঁড়ে জ্যান্ত খাচ্ছে, চুলে রক্ত লাগাচ্ছে, মাঝে রাতে হাসি তার থামে না, হাসতে হাসতে গোটা বাড়ি চক্কর দিচ্ছে, কখনো কাজের মেয়েদের বটি নিয়ে কাটতে যাচ্ছে। তাই এমন লোকে কি করব? বাড়ির পিছন দিকের একটা ঘরে একাই থাকে, ওকে তো সেরাও ভয় পায়। নইলে দেখলেন না আশালতার নামে কেমন কুইকুই শুরু করলো। রাগে ফুঁসে উঠে পামেলা বলল, আপনি ওকে ডাক্তার দেখাননি? সব করেছি মামুনি, সব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় শুনবে? বাদল হাতের ইশারায় পামেলাকে চুপি চুপি কিছু বলার ভঙ্গিতে ডাকে। পামেলা সামান্য মাথাটা ঝোঁকালে বাদল ফিসফিস করে বলে, ওকে যে যে ডাক্তার দেখেছিল তাদেরও ওই একই রোগ হয়ে গেছে। শরীর শক্ত হয়ে আসে পামেলার। বাদল আবার ঠাঠা শব্দে হাসে। কিছু পরে চাবির গোছা ছনছনিয়ে এক তাগড়াই চেহারার লোক পথ দেখিয়ে নিয়ে যায়। বাদল ওদের একবার আশালতার সঙ্গে দেখা করার কথা বলায় পামেলা মুহূর্তে রাজি হয়েছে। যার গর্ভে 9 মাস থেকেছে, যার স্তন সুধায় জীবনে প্রাণ সঞ্চার হয়েছে, সে আজ অসুস্থ। তাকে কি দূর থেকে দেখেও কিছু শ্রদ্ধা অর্পণ করা যায় না? কিন্তু জানলার মোটা লোহার শিকের আড়ালে যাকে দেখলো তাকে দেখে শরীর শিউরে উঠল পামেলার। চুল খোলা এক পরমা সুন্দরী মহিলা, যার মুখে টাটকা রক্ত লাগা, দেখে শিউরে উঠল আত্রেই। ওর মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, মাগো। ওরা যখন চলে আসছে তখন পিছন থেকে আর্ত চিৎকার শুনছিল আশালতার। তারপর হিস হিস শব্দে সে বলে চলেছিল, সবাইকে আসতে হবে, এইখানেই ফিরে আসতে হবে, যেমন আজ এসেছো তেমনি আবার, বারে বার। তারপরই অট্টহাস্য। এরপর আর এক মুহূর্ত দেরি না করে ভ্যান ধরে ওরা চলে এসেছে স্টেশনে। যদিও বাড়ি থেকে বেরোবার মুখে বাদল দাঁড়িয়েছিল গেটের মুখে, বলেছিল, আমার সঙ্গে ফোনে যোগাযোগ রেখো, আমার প্রপার্টি তুমিও তো কিছু পাবে। পামেলা ফোন নম্বর দেওয়ার আগেই বাদল ওর হাত থেকে ফোনটা নিয়ে নিজের ফোনে কল করে বলল, এই তো সেভ হয়ে গেল, এই নাও। ফোনে পামেলাকে ফেরত দিয়ে দেয় বাদল। পামেলারা আর দাঁড়ায়নি, ভ্যান গাড়ি ধরে ছুটেছে স্টেশনে। ট্রেন আসার আগ পর্যন্ত কেটেছে বিভীষিকায়। আর ট্রেনে ওঠার পর থেকে যেন চিন্তা শক্তি হার স্বীকার করেছে, মাথা কাজ করা বন্ধ করেছে। পামেলার সঙ্গে এতটা খারাপই বা কেন হলো? বাড়িতে ফিরে যদিও দেবব্রত রাগে ফেটে পড়লেন, ওনার মাথা গরম, আরও গরম হয়ে রয়েছে আত্রের গুম হয়ে থাকায়। স্টেশনে আসার পর একটাও কথা বলেনি আত্রেই। ওর শেষ বোধ হয় মুখ দিয়ে অস্ফুটে বেরিয়েছিল, মাগো কথাটা। দেবব্রত খুবই অসন্তুষ্ট, বললেন, পুরোটাই স্ক্যাম। তুমি পাগলের মতো খুঁজছো এমন একজনকে যার কোনো অস্তিত্ব নেই। একে তাকে ধরছো, জিজ্ঞেস করছো, এমনকি ফেসবুকে দিয়েছো। যাদের ফলো করার তারা করেছে। তুমি বড়লোক বাপের মেয়ে, তোমাকে ফাঁসিয়ে টাকা রোজগার করা খুব সস্তা উপায়। পামেলা বলে, কিন্তু চায়ের দোকানের লোকটা, ও কেন? আরে রাখো তোমার চায়ের দোকান, তারা একই টিম কিনা জানো? আর ওদের অত বড় বাড়ি, সব নাটক, সব। একটা বাড়ি ভাড়া করে নাটক করা এমন কি কঠিন কাজ? পামেলার সব কেমন ওলট পালট লাগে। বাবা যা বলছে তাই কি সত্যি? সবই কি নাটক ছিল? দুদিন বাদে বাড়ির সব কিছু স্বাভাবিক হলে, মা আবার বাড়ির স্বাভাবিক কাজে ফিরে এলে, পামেলা আবার সন্ধানে যায় আমতলার সেই কাঁচা রাস্তার ওপরের চায়ের দোকানের। আর আশ্চর্য হয় ওখানে সেই চায়ের দোকানের কোনো অস্তিত্ব না খুঁজে পেয়ে। না, কোনো চায়ের দোকান নেই। এমনকি চায়ের দোকানের ছাউনি করার জন্য যে বাঁশ পোতা হয়েছিল, আশেপাশে তার গর্ত পর্যন্ত নেই। বাড়ি ফিরে এসে আবোল তাবোল ভেবেও যখন কোনো কিনারা করতে পারে না, তখন নিজের অতীতের সঙ্গে বর্তমানের অভিজ্ঞতার অধ্যায় চিরতরে বন্ধ করার সিদ্ধান্তেই আসতে হয়। ফেসবুকে পোস্টটা ডিলিট করে শুরু করতে চাইছিল নতুন যাত্রা। আর তখনই রান্নাঘর থেকে কাজের মেয়ে আলোর তীব্র চিৎকারে পামেলা আতকে ওঠে, ছুটে যায় তৎক্ষণাৎ। আর সারা শরীর শিউরে ওঠে আত্রেয়ীকে দেখে। আত্রেয়ীর চোখ দুটো নিষ্প্রাণ, ওর হাতে ঝুলছে ঘাড় মটকানো একটা গোলা পায়রা। পামেলার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। কানে ভেসে আসে বাদলের ঠাঠা হাসির শব্দ, ওর ফিসফিস কথা। ওর রোগ ওর সব ডাক্তারদের লেগে গেছে। ডাক্তার বাড়িতে এলেন, লক্ষণ দেখে বললেন, মানসিক সমস্যা, সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করুন। কয়েকটা ঘুমের ওষুধ আর অ্যান্টি ডিপ্রেশনের মেডিসিন দিয়ে উনি চলে গেলে দেবব্রত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। পামেলা ভয়ে ভয়ে দেবব্রতকে ডাকলো, বাবা। রক্ত চোখে মেয়ের দিকে চেয়ে দেবব্রত দাঁত খিচিয়ে উঠলেন, তোমার জন্য। তোমার ঝোঁক আজ আমাদের সংসার ধ্বংস করতে বসেছে। শক্ত হয়ে পামেলা দাঁড়িয়ে, মাথা দপ দপ করছে।
দেবব্রত দাঁত কিরমির করে বলে চলেছেন, আমি কেন আত্রীর কথা শুনলাম? হঠাৎ কিছু যেন মনে পড়ল পামেলার। বলল, আমার মনে হয় জলে কিছু ছিল বাবা, আমরা খাইনি কিন্তু মা। বিরক্তিতে দেবব্রত বেরিয়ে গেলেন ঘর থেকে, শুধু বলে গেলেন, সবার ভাগ্যে সুখ সয় না। পামেলার চোখ ঝাপসা। বাবার কথাটা বড় কর্কশ লাগছে আজ, সেদিন এতটা উগ্র লাগেনি। সুখে থাকতে ভূতে কিলায় কথাটা। সত্যি কি পামেলা কোনো অন্ধকার রাজ্যের দরজায় কড়া নেড়ে এলো? ঝোঁক কি সত্যি সর্বনাশ ডেকে আনে? এখন বুঝতে পারছে বড় ভালো ছিল এই নন বায়োলজিক্যাল মা বাপের স্নেহ। হাতে ধরা মোবাইলটা বাজছে, স্ক্রিনে ফুটে উঠেছে বাদল কলিং। বাড়ির বেশিরভাগ কাজকর্ম ইদানিং আলোই করছে। পামেলার নতুন কলেজ শুরু হয়েছে, পড়াশোনা গুছিয়ে উঠতে পারছে না বাড়ির অবস্থার জন্য। স্কুল থেকে কলেজে ঢোকার পর পড়াশোনার একটা বিস্তর পরিবর্তন আসে। এ সময় যারা কলেজ জীবন মনে করে হাওয়ায় গা ভাসিয়েছে, তারা চিরতরের জন্য ভেসে গেছে। আর যারা শক্ত হাতে রাশ ধরেছে, তারা শক্ত খুঁটি বাঁধতে পেরেছে। যদিও পামেলার জীবনে মনে হয় ভরাডুবি শুরু। কলেজের করিডোরে অন্যমনস্কতায় হাঁটছিল, হঠাৎ সামনে একটা ছেলের মুখোমুখি হলে পামেলা পাশ কাটিয়ে যেতে গেলে সেও একই দিকে সরে গেল। পামেলা অন্য পাশে সরে গেলে সেও গেল। খানিকটা বিরক্ত হয়ে মুখ তুলে তাকাতে একটু অবাকই হলো। পরিচিত শুধু নয়, বেশ কাছের একটা মানুষ। মাধ্যমিকের পর এই ছেলে পামেলাদের স্কুল ছেড়েছিল। অঙ্কিত দাস সায়েন্স নিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছিল, তারপর আর যোগাযোগ ছিল না। সে হাসলো, আরে তুই চিনতে পেরেছিস? পামেলার আজকাল হাজার চেষ্টাতেও হাসি পায় না, তাই হাসতে পারলো না। তবে উত্তর দিল, অঙ্কিত তো? হ্যাঁ, তুই পামেলা? কিসে অনার্স নিলি? জিওগ্রাফি। তুই? ম্যাথস। চল ক্যান্টিনে যাই, অনেকদিন পর তোর সঙ্গে দেখা হলো। কোথাও বসে কারোর সঙ্গে কথা বলতেও আজকাল ভালো লাগে না। নিজেকে সব সময় অপরাধী মনে হয়। এক নাগারে কোনো বিষয়ে মনও দিতে পারে না, কান্না আসে। আরে কি ভাবছিস? অঙ্কিত উজ্জীবিত করার ভঙ্গিতে বলল, চল না স্কুলের গল্প করব। পরে একদিন যাবো রে, আমার ক্লাস আছে। ও এড়িয়ে যেতে চাইছে দেখে অঙ্কিত আর জোর করলো না। কিছু ছেলে গায়ে পড়া নাছোড়বান্ধা গোছের হয়, অঙ্কিত তেমন নয়। ওর নিজের চেহারা নিয়ে না কোনো হীনমন্যতা আছে, না অহংকার। তাই ফাঁকা ইগোর ডিব্বা নিয়ে এসে ঘোরে না। পামেলা বাড়ি ফিরল 4:30 নাগাদ। কলেজে বিশেষ বন্ধুবান্ধব হয়নি। বলতে গেলে কারোর সঙ্গে নতুন করে বন্ধুত্ব করতে গেলেও ভয় করে। দেবব্রতর কড়া বিধিনিষেধ মেনে আজকাল চলে সে। পূর্ব পরিচিত ছাড়া কারোর সঙ্গে মেলামেশা নয়। দেবব্রতকে জিজ্ঞেস না করে কোথাও যাওয়া নয়, এমনকি আননোন নাম্বার থেকে ফোন এলে ফোন কল রিসিভ করাও নয়। এই নিয়ম পুঙ্খানুপুঙ্খ মেনে চলছে পামেলা। বাড়িতে আলো ছাড়া দ্বিতীয় কোনো লোককেও রাখা হয়নি। শুধু ডক্টর নিরঞ্জন আসেন আত্রেয়ীকে দেখতে। ড্রাইভার অনজয় বাড়িতে ঢোকে না। আলো একতলায় নেমে তাকে প্রতিদিন গাড়ির চাবি দিয়ে আসে। আবার ফোনে এসে আলোকে ডাকলে আলো নিচে নেমে চাবি নিয়ে আসে। পামেলাদের বাড়ি এখন সর্বক্ষণে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। পামেলা মুখের সামনে বই খুলে বসেছিল। এক বিন্দুও পড়া হচ্ছিল না যদিও। ইদানিং মনে হয় কলেজের বাকি ছেলেমেয়েরা কতই না ভালো আছে। ওদের জীবনে এমন ভয়ঙ্কর সমস্যা তো নেই। সিঁড়িতে জুতোর শব্দ পেতে চেয়ার ছেড়ে পামেলা উঠে দাঁড়ালো। দরজার কাছে এসে মুখ বাড়িয়ে আন্দাজ মিলিয়ে নিল। ডক্টর নিরঞ্জন এসেছেন। সপ্তাহে 2 দিন উনি এসে আত্রেয়ীকে দেখে যান। পামেলা ওনার পিছু পিছু আত্রেয়ীর ঘরে ঢুকলো। আত্রেয়ী ঘুমিয়েছিলেন। ডক্টর নিরঞ্জন ওনার হাতের শিরায় চাপ দিয়ে পালস দেখছেন। তারপর পাশে দাঁড়িয়ে থাকা আলোকে উদ্দেশ্য করে বললেন, এ সপ্তাহে রেস্টলেস হয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, একবার ভীষণ ছটফট করছিল। তখন আপনি যে হলুদ বড়িটা দুটো একসঙ্গে খাওয়াতে বলেছিলেন তাই খাইয়েছি। কিন্তু খাওয়ানো কি মুখের কথা, সে কি খায়? হালকা নিঃশ্বাস ফেলে নিরঞ্জন প্রেসক্রিপশন লিখলেন। বললেন, এরপর এই ওষুধগুলো আনিও। পামেলা এগিয়ে সামনে দাঁড়ালো। মা কবে কমপ্লিট রিকভার করবে ডাক্তারবাবু? উনি হাসলেন, কিছুটা তাচ্ছিল্যের। কমপ্লিট? দেখা যাক। এসব ট্রিটমেন্ট কি 1 দিন 2 দিনে করবার? লং প্রসিডিওর। ব্রেনের কোনো অংশে ড্যামেজ হলে তা খুব স্লোলি রিকভার করে। আমি অত কিছু বুঝি না ডাক্তারবাবু, শুধু বলুন আমি আমার মাকে কবে ফিরে পাবো? নিরঞ্জন কাঁধে আলতো চাপ দিলেন পামেলার। বললেন, সময় বাবা, সময়। সে যতক্ষণ পর্যন্ত না পথ দেখাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দিশেহারা থাকতেই হয়। সময়? সত্যি কি খারাপ সময়ের পাকেই না পড়েছিল পামেলা? নইলে এমন ভীমরতি কার হয়? আজ 6 মাস হলো আত্রেয়ী এক অন্য জগতের মানুষ। কথা বলে না, খালি চেয়ে থাকে। আর যখন অ্যাটাক আসে তখন সে এক ভয়ঙ্কর রূপ। গায়ের কাপড় চোপড় খুলে ফেলতে চায়, নিজের চুল ছিঁড়ে ফেলে সামনে যে আসে তার গায়ে হাতে যা পায়ে ছুঁড়ে মারে। এ কি ছিল পামেলার মায়ের রূপ? কলেজের ফাঁকা ক্লাসে বসে এসব ভাবতে ভাবতে ফুপিয়ে কেঁদে চলেছিল পামেলা। হঠাৎ একটা প্রশ্নে থতমত খেলো। এ কি তুই কাঁদছিস? সামনে দাঁড়িয়ে অঙ্কিত। 2 চোখ
মুছে পামেলা ফেলিয়ে তাকিয়ে থাকলে অঙ্কিত জিজ্ঞেস করে কি হয়েছে। আর বাবার বিধিনিষেধে জালে আটকে থাকতে পারে না পামেলা। বাড়ির ব্যাপারে বাইরের কাউকে কিছু বলার বারণ ছিল দেবব্রতর, কিন্তু পামেলা আর পারছিল না। ছোটবেলার বন্ধুকে সামনে পেয়ে ওর দুহাত জড়িয়ে হাউ হাউ করে কেঁদে ফেললো। অঙ্কিত চিন্তিতভাবে হাত বোলালো ওর মাথায়। পামেলা হড়বড় করে সব বলে গেল অঙ্কিতকে। তারপর দুজনে এসে বসলো কলেজ ক্যান্টিনে। অঙ্কিত 2 কাপ গরম কফি অর্ডার করলো। নাক টেনে 2 চোখ মুছে পামেলা বলল, সবই তোকে বললাম, কিন্তু প্লিজ এসব আর কাউকে বলিস না। অঙ্কিত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা সাজেশন দেব? আগ্রহে তাকালো পামেলা। আমার দিদির এজেন্সি তোকে হেল্প করতে পারে। ভুরু কোচকায় পামেলা। অঙ্কিত গুছিয়ে বলে, দেখ ভাই, তোর কথা শুনে এইটুকু বোঝা যাচ্ছে তোর মায়ের ওপর কোনো তন্ত্র বা টোনা হয়নি, এটা কনস্পিরেসি। কনস্পিরেসি কথাটা জোরে বলে একবার আশেপাশে তাকিয়ে গলা নামায় পামেলা। কি করে বলছিস? তবে চায়ের দোকান আর খুঁজে পেলি না কেন? আর ওই বাদল কিছু না বলতেই আগের থেকে সব বুঝে গেল। আর সেও তো চায়ের দোকানের কথা মেনশন করেছিল, অথচ তুই পরে পাসনি। তার মানে ওরা একটা ইলিউশন ক্রিয়েট করতে চাইছিল। কাকু চালাক বলে তোকে ওর নাম্বার ব্লক করিয়েছে, আর পরেও কোনো আননোন নাম্বার থেকে কল এলে তা ব্লক করিয়েছে। কিন্তু এতে তোর দিদির এজেন্সি কি করবে? ও প্রাইভেটলি অনেক কেস ইনভেস্টিগেট করে, নতুন কাজ করছে, বাট শি হ্যাজ পোটেনশিয়াল। অবাক হওয়ার ভঙ্গিতে পামেলা জানতে চায়, তোর দিদি ডিটেকটিভ? নিজের কলার কিছুটা উপরে তোলার একটা আত্মবিশ্বাসী কায়দা যেন আপনা আপনি চলে আসে অঙ্কিতের ভিতর। দুলাল স্ট্রিটের ধূপকাঠির কারখানায় আগুন ধরার কেসটাও সলভ করেছে। তারপর সুরজ আগরওয়াল কেস, যেখানে জামাই মেয়েকে চিট করছিল, সেটাও ওই ফাঁস করে। আর বাড়ির মেয়ের যে একটা চোরের গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল, অরবিন্দ সরণির কল্যাণ ঘোষের কেস। অঙ্কিত এমনভাবে বলছিল এগুলো যেন সবই শিরোনামে আসা ঘটনা। ওটাই দিদি সলভ করেছে। এখন নতুন নতুন তাতে ইউটিউবের একটা পডকাস্ট শোতে ওর ইন্টারভিউ নিয়েছে। আই ফিল প্রাউড ফর মাই সিস্টার। ওই আমায় বলেছিল, অঙ্কু ভালো করে অঙ্কটা শেখ, যত অঙ্ক করবি তত মাথা খুলবে, তারপর আমায় জয়েন করবি। ভাবাবেগ স্থগিত হলে অঙ্কিত পামেলায় মনোযোগী হয়ে বলে, আমার সঙ্গে চল, তোর কেস ডিসকাউন্টে করিয়ে দেব। পামেলা সাহস পায় না, বিগত ঘটনায় আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে দিয়েছে, তাই চুপ করে থাকে। অঙ্কিত বলল, তুই যে অবস্থায় আছিস এর চেয়ে খারাপ কি হবে? ওদের ধরতে না পারাটাই বরং ভয়ের। শত্রুর আড়ালে থাকা আর শত্রুকে শেষ করার অনেক তফাৎ পামেলা। তুই চিনবি না তোর শত্রুকে? পামেলা ভাবার জন্য সময় চাইল। বাড়ি ফিরে এ নিয়ে বাবার সঙ্গে কথা বলতে হবে ভেবেও সাহস জোগাতে পারছিল না। কিন্তু বাবাকে না জানিয়ে কোনো কাজ সে করবে না, এ কথা বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বাবা রাজি না হলে? আত্রেই অসুস্থ হওয়ার পর থেকে দেবব্রত আলাদা ঘরে থাকেন, যদিও শোয়ার আগে নিয়মত হুইস্কি খাওয়ার অভ্যেসটা বদলাননি। হাতে পেগ ধরা ছিল দেবব্রতর। দরজার মুখে পামেলাকে দেখে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? যা পামেলা ভেবেছিল তার কিছু হলো না। দেবব্রত ওর প্রস্তাব শুনে বেশ কিছুক্ষণ চোখ বুজে ঝিম মেরে বসে থাকার পর বললেন, অঙ্কিত কি তোমার স্কুলের বন্ধু ছিল? মাথা নেড়ে সম্মতি জানালো পামেলা। দেবব্রত নিঃশ্বাস ফেলে বলেন, প্রাইভেট ডিটেকটিভের কথা আমার মাথায় যে আসেনি তা নয়, কিন্তু আমি কাউকে ভরসা করে উঠতে পারছিলাম না। এখানে নিজের থেকে যদি কোনো সমাধান আসতে চাই তবে ক্ষতি কি? যেখানে অঙ্কিত তোমার ছোটবেলার বন্ধু, হ্যাঁ বিপদে বন্ধুই যে কাজে আসে। তাই সারা রাত সকাল হওয়ার প্রতীক্ষায় কাটলো। আর সকাল 11টা নাগাদ বাড়ির কলিং বেল বাজলে আলো দরজা খুলতে গেলে পামেলা বাধা দিয়ে বলল, আমি দেখছি। রাতে অঙ্কিতের সঙ্গে কথা হয়েছিল, ও ওর দিদি সুকৃতির সঙ্গে কথা বলিয়েছে। উনি বাড়ি এসে দেখা করে জিজ্ঞাসাবাদ করতে চান। দেবব্রত রাজি হয়েছেন। সকাল 11টায় উনি আসার সময় দিয়েছিলেন। পামেলা বুঝতে পারছিল সুকৃতি এসেছে। দরজা খুলতে একটা চৌকস চেহারার অল্প বয়সী মেয়েকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলো পামেলা। সাদা শার্ট, কালো প্যান্ট, কাঁধ সোজা চওড়া, কোমর সরু, পা দুটো টানটান, শরীর নির্মেদ এবং বেশ কসরত করা চেহারা, চোখ দুটো জলজলে, চুল টাইট করে খোপা করা। হাসলো, হায়। বাড়িতে ঢুকতে ঢুকতে সুকৃতি জিজ্ঞাসা শুরু করে দিল, বাড়িতে হেল্পিং মেম্বার কজন? একজনই, তাকে রাখবো? সিঁড়ি দিয়ে উঠছিল ওরা ওপর নিচ করে। সুকৃতি বলল, এখানে আমি তোমার বন্ধুর দিদি হয়ে এসেছি, কোনো ইনভেস্টিগেটর নয়। এ কথাটা মাথায় রেখো, আর বাকিদেরও তাই বলবে। আপাতত ইনভেস্টিগেশনের কথাটা প্রকাশ না করাই ভালো। আত্রের ঘরে গিয়ে আত্রেইকে একবার দেখলো সুকৃতি, তারপর দেবব্রতর ঘরে এলো। হাতের মোবাইলের রেকর্ডার অন করে বলল, কথাগুলো কিন্তু রেকর্ড করব। দেবব্রত একবার মেয়ের দিকে তাকালেন। পামেলা দ্বিধা করছে দেখে সুকৃতি বলল, এগুলো প্রসিডিওর, এরপর হয়তো আরো জটিল হতে পারে ইনভেস্টিগেশন। এত অল্পতে নার্ভাস হলে কি করে চলবে? পামেলা বলল, আপনি যা করার করুন, উই নিড জাস্টিস। রেকর্ডার অন করে প্রথম প্রশ্ন করলো সুকৃতি, আপনি যে ট্রান্সপোর্ট বিজনেসে আছেন সেখানে আপনার রাইভাল কে?
সেরকম রাইভাল কেউ, মানে পার্টিকুলার ওভাবে কারো নাম তো বলা যায় না, তবে হ্যাঁ বিজনেসে রেষারেষি তো থাকেই। কিন্তু তবু কেউ তো থাকেই যার মাল ডেলিভারির অর্ডারটা আপনি পেয়ে গেলেন, কোম্পানির লোক আপনাকে ট্রাস্ট করলো বেশি, ফলে আপনার বিজনেস প্রফিট পেল। সেক্ষেত্রে কোন কোন ট্রান্সপোর্ট এজেন্সির আপনি একজন টাফ কম্পিটিটর সেভাবে কেউ নেই। উই অল স্ট্রাগল টু গিভ আওয়ার বেস্ট। ওকে, মেনে নিচ্ছি আপনি একেবারে প্রতিদ্বন্দ্বীহীন ও বিনা শত্রুতায় ব্যবসা করে চলেছেন, তবে আত্মীয় পরিজন বা বন্ধু মহল কেউ নিশ্চয়ই আছে যার সঙ্গে আপনার বা আপনার মিসেসের বনতো না। কিন্তু ম্যাডাম, এর সঙ্গে ওই গ্রামের ভয়ঙ্কর ইভেন্টের কি সম্পর্ক? আছে, আর আছে বলে তদন্ত করতে হবে। সুকৃতি আর কিছু জিজ্ঞেস করলো না, বাড়িটা পুরো ঘুরে একবার দেখলো। আলো চোখের ইশারায় পামেলাকে জিজ্ঞেস করলো মেয়েটিকে। সুকৃতির পরামর্শ মতো পামেলা ইশারায় বোঝালো তেমন কেউ নয়। বাড়ির বাইরে পর্যন্ত পামেলা সুকৃতির সঙ্গে এসে জিজ্ঞেস করলো, কিছু কি বুঝলে দিদি? একটা লম্বা নিঃশ্বাস টেনে সুকৃতি জমির দিকে চেয়েছিল। সে সময় মোটর বাইকের আওয়াজ হলে সুকৃতি আর পামেলা সেদিকে চাইলো। গেট দিয়ে ভেতরে ঢুকলো অনির্বাণ। পামেলার সামনে সে বাইক নিয়ে সোজা এসে দাঁড়িয়েছে, কৌতূহলীভাবে সুকৃতির দিকে চেয়ে। পামেলা আজকে অনির্বাণকে দেখে হাসিয়ে পেল। অনির্বাণ খুব কমই এ বাড়িতে আসে, আত্রেয়ীর দিদির ছেলে। একটু বেশি কথা বলে আর অহেতুক জ্ঞান দেয়। ছোটর থেকে পড়াশোনায় কাঁচা ছিল বলে সবাই এমন হেয় করতো যে ওর চাইতে ছোট বা ওর সমবয়সী কাউকে পেলে সে জ্ঞান জাহির করার ব্যর্থ প্রয়াসে মজে যেত। সেই থেকে ওকে আড়ালে অন্য তুতো ভাই বোনেরা জ্ঞানতা নামে ডাকতো। আর আজ যেখানে এই তদন্ত তথ্য গোপনে রাখার কথা, সেখানে আচমকা আবির্ভাব কিনা জ্ঞানদার। সুকৃতি এক ফালি হেসে তাকালো পামেলার দিকে, বলল, পরিচয় করাবে না পামেলা? পামেলা বন্ধুর দিদি হিসেবে পরিচয় দিলে অনির্বাণ একেবারে জ্বলন্ত মোমের মতো একদিকে জ্বলে উঠল, আরেকদিকে গলগল করে গলতেই শুরু করলো। তোতলে হিচকি তুলে হাসিতে স্পষ্ট ঘাবড়ে যাওয়া প্রকাশ করে বলল, ইয়ে মানে আমি পমের দাদা, বিএ অনার্স ইন পল সায়েন্স। বলে যেন সকলের জলখাবারের ঢেকুরটা হুট করে তুলে ফেলে লজ্জায় পড়ে গেল। সুকৃতি একে দেখে হাসি আটকাতে পারল না, ভুরু নাচিয়ে বলল, ওয়াও, দ্যাটস নাইস, আই এম ইমপ্রেসড। পল সায়েন্স বেশ জটিল একটা বিষয়। হে হে, কিন্তু আমার সরল লাগতো, আমি টিউশনও করাই। ও পলিটিক্যাল সায়েন্সের? আগে না, ক্লাস 1 to 4। আসলে আমার ম্যাথস আর ইংরেজি বেশ ভালো কিনা। সুকৃতিকে ঠেলা মেরে কিছুটা দূরে নিয়ে গেল পামেলা। চাপা স্বরে বলল, দিদি, একে ঘাটিয়ে লাভ হবে না, এর বকবক জীবনে থামবে না, বেকার সময় নষ্ট হবে। তার চাইতে যদি একবার ফুলেশ্বরের ওদিকটা যাওয়া যেত। সুকৃতির সঙ্গে এনফিল্ড এনেছিল, তাতে চেপে মাথার হেলমেট পরে বলল, সব হবে। তাই অনির্বাণ কি তোমাদের গ্রামের সেই ব্যাপারে জানে? হ্যাঁ, বাবা বলেছিল। ও একটা ভিতুর ডিম, দিন রাত বলছে পুজো করো, তান্ত্রিক ডাকো, ওঝা ডাকো, এইসব। ওর ধারণা মাকে কেউ বান মেরেছে। ওর মাইন্ডসেট একেবারে আলাদা। বাইক স্টার্ট দিয়ে সুকৃতি বিদায় নিল। নিজের রুমে ঢুকে অনির্বাণকে সেখানে বসে থাকতে দেখে পামেলা বলল, আজ হঠাৎ কি ভুলে? অনির্বাণ চোখের চশমা সেট করে নিয়ে স্বভাব মতো তোতলে বলল, মেয়েটা তো হেব্বি হট। হ্যাঁ, বক্সিং জানে, ডিস্ট্রিক্ট লেভেলের চ্যাম্পিয়ন। বাপ রে, তাই এরকম একজনকে জিএফ করলে হয় বল? শুনলে তোমাকেই না পাঞ্চিং ব্যাগ বানিয়ে দেয়। বলে বই খুলে বসলে অনির্বাণ চোখ পিটপিট করে, মুখের চোয়া লম্বা করে যত রকম উদ্ভট ভঙ্গি করার করে নিজের মনে বিড়বিড় করে বলল, ঘ্যা ঘ্যা ঘ্যামা দেখতে মায়েরি। আর সে সময় ওপাশের ঘর থেকে দেবব্রত ওর নাম ধরে ডাকলে সে এক ডাকে সাড়া দিয়ে প্রায় লাফ দিয়ে ও ঘরে ছুটল। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে হাসলো পামেলা। না, আগে ওকে বিরক্তই লাগতো, তবে আজকের সুকৃতিকে দেখে ও যেমন ডিসব্যালেন্স হয়েছে তাতে হাসি পাচ্ছিল পামেলার। সুকৃতি এরপর 3 দিন বাদে আবার এলো। মাঝে শুধু সমস্ত ফ্যামিলি মেম্বারদের ছবি পাঠাতে বলেছিল হোয়াটসঅ্যাপে। ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিলেন দেবব্রত। অনির্বাণ সেদিন সকাল সকালই এসে হাজির, কারণ সিদ্ধেশ্বরী মাতার পুজো দিয়ে সে চরণামৃত নিয়ে এসেছে। সুকৃতিকে দেখে যদিও তার চোখের চাঞ্চল্য অন্য মাত্রায় পৌঁছেছে। দেবব্রত সুকৃতিকে দেখে বললেন, এসো আমাদের চায়ে জয়েন করো। দরজা আজও পামেলাই খুলেছিল। সুকৃতি বসলে পামেলা একটা প্লেট এগিয়ে দিয়ে বলল, টোস্টে বাটার দেবো না জ্যাম? সুকৃতি ঠোঁট সামান্য ছাড়িয়ে হাসলো, অনলি ব্ল্যাক কফি উইদাউট সুগার। অনির্বাণ টোস্টের কামড়ের ফাঁকে আর চোখে দেখছিল সুকৃতিকে। তা লক্ষ্য করে আবারও হাসি পাচ্ছিল পামেলার। সুকৃতি এবার সোজা সুজি দেবব্রতকে জিজ্ঞেস করলো, আপনার সঙ্গে সমাদার ট্রান্সপোর্টের কোনো গন্ডগোল নেই বলছেন? দেবব্রত কপালে ভাঁজ ফেলে বলল, হ্যাঁ, একটা ডিল ওর পাওয়ার কথা ছিল, কিন্তু ওর ট্রাক ড্রাইভার আমার একটা টেম্পোকে ঠুকে দিলে আমি কেস করি, তাতে ওদের জরিমানা দিতে হয়, আর একটা বড় কন্ট্রাক্ট আমি পেয়ে যাই। আমার মাল বোঝাই ট্রাকগুলো শেষে ইন্দোর গেল। কিন্তু
না, আমি শুনছিলাম সমাদরদের সঙ্গে সার্নাল ট্রান্সপোর্টের রেশারেশি আছে তাই। রেশারেশি নয় ম্যাডাম, সিম্পল জেলাসি। দে আর জেলাস পিপল অ্যান্ড ডিসঅনেস্ট অলসো। কি মেশো, ঠিক বলছি না? অনির্বাণ টোস্ট চিবোতে চিবোতে বলল। দেবব্রত ওর কথার কোনো উত্তর দিলেন না, অমলেটে ছুরি বসালেন। সুকৃতি এবার পামেলার দিকে তাকিয়ে বলল, সেদিন তোমাদের ছাদটা দেখা হয়নি, চলো একবার ঘুরে আসি। পামেলা উঠলে সুকৃতি অনির্বাণকে বলল, আপনিও চলুন। খুশিতে চেয়ার ঠেলে উঠতে গিয়ে চেয়ার ধপাস করে উল্টে দিল অনির্বাণ। তারপর অতি সন্তর্পণে যখন চেয়ার তুলছিল আর ভয়ে ভয়ে দেবব্রতর দিকে তাকাচ্ছিল, তখন বড় মায়া হচ্ছিল পামেলার। বেচারা ভয় আর নার্ভাসনেসেই মরল। ছাদ রোদ ছায়ায় ভাগাভাগি। কয়েকটা বেল গাছ লাগিয়েছিলেন আত্রেই, তা থেকে হালকা মিষ্টি গন্ধ আসছে। ছাদের ধারে দাঁড়িয়ে সুকৃতি শহরের বাড়ির মাথাগুলোর দিকে এক ঝলক তাকিয়ে অনির্বাণকে বলল, আপনি ভালো ফটো তুলতে পারেন? অনির্বাণ তৎক্ষণাৎ মাথা নেড়ে বলল, হ্যাঁ অবশ্যই পারি, তুলে দেব। সুকৃতি বলল, দিন না কটা ছবি তুলে, এদিক থেকে ভিউটা ভালো আসছে, ফোনটা দিন। এমা, ফোনটা যে নিচে ফেলে এলাম। সুকৃতি পকেট হাতড়ে বলল। পামেলা বলল, নিয়ে আসছি এখুনি। সুকৃতি বাধা দিল, থাক না। অনির্বাণ ওর ফোনে কটা ছবি ক্লিক করতে পারবে না? কি অনির্বাণ, আপনার ফোনে আননোন মেয়েদের ছবি ক্লিক করা বারণ নাকি? অনির্বাণ ঠোঁট ছড়িয়ে হেসে বলল, আরে না। তারপর কয়েকটা ছবি ক্লিক করলে সুকৃতি ছবিগুলো দেখার জন্য হাত বাড়ালো। অনির্বাণ তল চোখে সুকৃতিকে দেখছে, আর পামেলা তার বেচারি দাদার প্রতি অসহায়তা অনুভব করছে। মনে মনে রাগ হচ্ছিল সুকৃতির ওপর। তুমি দেখতে ভালো, স্মার্ট, ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট বলে একটা হাদা ছেলের মনে আশা জাগাবে? ও তো অহেতুক অনেক কিছু ভাববে, যদিও তার এক আনাও সত্যি হবে না। সুকৃতি কোনো আইপিএস বা আইএস এর সঙ্গে ফিউচারে সেটেল হয়ে যাবে, আর অনির্বাণ যাবে ডিপ্রেশনে। আর তাছাড়া সুকৃতি কাজ তো করছে ব্যাং, শো অফ করছে বেশি। অঙ্কিতকে বিশ্বাস করাই হয়তো পামেলার ভুল ছিল। এ কেস সলভ করা ওর কম্য নয়। ছবিগুলো দেখে একগাল হেসে মাথায় একপাশে কাত করে সুকৃতি মোবাইল ফেরত দিয়ে বলল, অনির্বাণ কাল একবার এখানে আসতে পারবেন? মাথায় একপাশে হেলিয়ে হ্যাঁ জানালো অনির্বাণ। সুকৃতি এবার পামেলার দিকে ফিরে বলল, কাল আমি আবার আসবো, তুমি কাকুকে বাড়িতে থাকতে বলো। সুকৃতি পিছন মুড়লে পামেলা মুখ বেঁকালো। অনির্বাণ পাশে এসে দাঁড়িয়েছে পামেলার। পামেলা ওর দিকে সহানুভূতিতে তাকাতেই ও শার্টের বুক পকেট হাতড়ে একটা শুকনো ফুল বের করে জিভ কাটলো। সরি রে, একদম ভুলে গিয়েছিলাম, মা সিদ্ধেশ্বরীর ফুল। আমি মন্দির থেকে এ ফুল নিয়ে এসেছি, তুই মাসির বালিশের তলায় এটা রেখে দিবি, দেখবি ধীরে ধীরে ফল হবে। এসবে ছিটে ফোটা বিশ্বাস নেই পামেলার, তবে সরল ছেলেটার মনে আঘাত দিয়ে সে কথা বলতে পারে না কখনো। সুকৃতি পরের দিন একটু বেলা করে ঘরে এলো, সঙ্গে একজন লম্বা চওড়া চেহারার যুবক। আগের দিনের মতন ডাইনিং টেবিলে ওরা বসলো একসঙ্গে। দেবব্রত অজ্ঞাত যুবকের দিকে চেয়ে প্রশ্ন করলেন, এনাকে তো বলছি। সুকৃতি ছোট্ট উত্তর দিয়ে দেবব্রতকে বলল, কয়েকটা প্রশ্ন ছিল কাকু। দেবব্রত কিছুটা বিরক্ত হয়ে বললেন, সেদিন তো করে গেলে, আজ আরও কয়েকটা করব। তার মধ্যে প্রথম হলো, বিগত বছরে আপনাদের কুক কে? দেবব্রত সহজভাবে উত্তর দিল, আলো, আর সে প্রায় বছর চারেক হলো কাজ করছে। আমাদের কোনো কমপ্লেন নেই। আত্রের এই অবস্থা হওয়ার বহু আগের থেকে ও আমাদের বাড়ি রান্নার কাজ করে। আর ডক্টর নিরঞ্জন নিশ্চয়ই অনির্বাণবাবু রান্না বিশেষজ্ঞ? দেবব্রত প্রশ্নটাই একটু অবাক হলেন। হ্যাঁ, কিন্তু এতে সমস্যা কোথায়? আমি নিজে কাজ নিয়ে এত ব্যস্ত থাকি, এদিকে আত্রেই ছিল আমার মেরুদণ্ড। আর ওরকম হওয়ায় আমার মাথা তখন কাজ করছিল না। সে সময় অনির্বাণই। দেবব্রতকে হাত দেখিয়ে থামিয়ে সুকৃতি অনির্বাণের দিকে ফিরে মিষ্টি করে হাসলো। সেদিন আপনি পল সায়েন্সে আপনার অনার্স ছিল তা বললেন, আপনি অঙ্ক আর ইংরেজি ভালো জানেন বললেন, এও বললেন আপনি টিউশন করান, তবে আপনার অ্যাক্টিং স্কিল যে এত ভালো তা বললেন না যে? অনির্বাণ চোখের চশমা ঠেলে বড় চোখে তাকিয়ে তোতলে বলল, আপনি কি 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 সব যাতা বলছেন? দেবব্রতর পক্ষ নিয়ে বললেন, ও কিন্তু খুব সোজা সরল একটি ছেলে, আমার শালির ছেলে। অনেক ছোটর থেকে এ বাড়ি আসে, ওর বাড়ি কাছেই। সেদিকে গ্রাহ্য না করে সুকৃতি চোখে চোখ রেখেছে অনির্বাণের। আপনার মোবাইল ফোনে পামেলার হাসপাতালের ছবি তোলা আছে কেন অনির্বাণ? অনির্বাণ তোতলে বলল, মোটেই না। ওর সামনে রাখা মোবাইলটা তুলে নিয়ে সুকৃতি গ্যালারি খুলে সামনে রাখলো। সেদিন ছবি তোলার ছলে আমি এটাই যাচাই করতে চাইছিলাম, উত্তর দিন। জানি না এগুলো কি করে এলো, মেবি পাম আমার ফোন থেকে এগুলো তুলেছে। ওর আমার ফোন ঘাটার স্বভাব আছে, বিশ্বাস করুন। পাম, তুই বল কিছু। সামনে টেবিল চাপড়ে সেই লম্বা চওড়া যুবক ধমক দিল এবার, এখানে সব উগরাবেন না ইন্টারোগেশনের জন্য ধরে নিয়ে যাব? আমার সে রাইট আছে। উনি এখানকার থানার পুলিশ ইন্সপেক্টর অনির্বাণ। সময় থাকতে সত্যি বলে দাও, নইলে মুশকিলে পড়বে। কারণ হসপিটালে আমরা খোঁজ করেছি, পামেলা ছাড়া আর কেউ ওই পুরনো কেস নিয়ে জানতে চেয়েছিল কিনা। তুমি নিজে ওখানে গিয়ে ইনফরমেশন বের করেছো। হসপিটালের লোক তোমার ছবি দেখে আইডেন্টিফাই করেছে। অনির্বাণ শক্ত হয়ে বসে। ও পাশে রান্নাঘর থেকে সে সময় তীব্র কান্নার চিৎকার হলে
দেবব্রত ব্যস্ত হয়ে উঠতে যান, কিন্তু সুকৃতি ওনার হাত চেপে ধরে। মনে হয় আরেকজনের সব স্বীকার করার সময় হয়েছে। রান্নাঘর থেকে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে আলো। সুকৃতি ওর দিকে চেয়ে থেকে বলে, আমার প্রথম সন্দেহে তুমিই ছিলে, কারণ আত্রেই ম্যাডামের আজকের যা অবস্থা তা একদিনে হওয়ার কথা নয়, এবং তা অবশ্যই ডাক্তারের ধরার কথা। এই বিষয়ে আমি নিজে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে আলোচনা করেছি। অনির্বাণকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সুকৃতি। চাপে পড়ে খুব সহজেই আলো সব স্বীকার করে নেয়। বেশ ভালোই চলছিল আলোর জীবন। ভালো মাইনে আর ভালো লোকজন পেয়ে খুব সুখে এ বাড়িতে কাজ করছিল। কিন্তু কাল হলো অতিরিক্ত লোভ করে অনির্বাণ মাঝে মধ্যে এ বাড়ি আসতো। রান্নাঘরের মুখের কাছটায় দাঁড়িয়ে হাসি মশকরাও সে করেছে। আর এভাবে কথোপকথন হতে হতে ও বলল, আলো মাসি, তুমি আমার মাসির গলার সীতাহারটা দেখেছো? আলো উজ্জ্বল মুখে বলল, দেখেছি গো। সে যেবার বৌদির অ্যানিভার্সারি নাকি হলো সেবার। আর জড়োয়া সেটটা? না গো সোনা, তা দেখিনি। আচ্ছা, তোমার ইচ্ছে করে না ওরকম একটা সেট নিজে পড়তে? আলো প্রথমে হেসেই উড়িয়ে দিয়েছিল ব্যাপারটা, কিন্তু অনির্বাণ মাঝে মধ্যে এরকম প্রলোভন দেখালে সে বলেছিল, ইচ্ছে থাকলে কি গরিব রানী হতে পারে? অনির্বাণ জোর গলায় বলেছিল, ইচ্ছে থাকলে পারে। তারপর থেকে অনির্বাণ একটা শিশিতে পাউডারের মতন কিছু নিয়ে আসতো, বলতো যেন রোজ অল্প অল্প করে আত্রীর খাওয়ায় মেশায়। এতে নাকি ওর বুদ্ধি কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করবে, তখন খুব সহজে ওর কাছ থেকে অনেক কিছু আদায় করা যাবে। অনির্বাণ যখন এদের আত্মীয়, সে যখন এমন করতে সাহস রাখে, তবে আলো ভয় পাবে কেন? তাছাড়া বড়লোক হতে গেলে চুরি ডাকাতি ঠগবাজি হামেশা হচ্ছে, তবে আলো করলে দোষ কি? তাই আলো তাই করলো যা অনির্বাণ বলে গেল। দেবব্রত হতবাক, প্রশ্ন করলেন, তুই নিজের মাসির ক্ষতি চেয়ে গেছিস কেন? কারণটা আমি বলছি। সুকৃতি উত্তর দেয়, কারণ আপনার ঐশ্বর্য আর ওর দুরবস্থা। মেধা না থাকলেও অপরাধ করার কুবুদ্ধি এদের অনেক। পুরো বিষয় আরও স্পষ্ট হলো অনির্বাণের বয়ানে। থানায় নিয়ে যেতে সে সব হড়হড়িয়ে বমি করলো সব। কলেজের এক বন্ধুর সঙ্গে সে গিয়েছিল ফুলেশ্বর থেকে দূরের কোনো এক অজপাড়া গায়ে। উদ্দেশ্য ছিল যদিও পিকনিক, কিন্তু ওখানে ওর সঙ্গে আলাপ হয় শ্যামল নামের একটা ছেলের। সে গাঁজা সাপ্লাই করে, সঙ্গে আরও নিষিদ্ধ মাদকদ্রব্য পাচারের যোগ রয়েছে। একসঙ্গে বসে গাঁজা অনির্বাণের ওই প্রথম খাওয়া। ওরা ওকে এই কাজেই আসতে বলছিল, কিন্তু অনির্বাণ ওদের নিজের মাসির সম্পত্তি হাতাবার কথা বলে। বহুদিনের আক্রোশ ওর মাসির ওপর। নিজের রক্তের একজন থাকা সত্ত্বেও সে কি করে একটা বাইরে থেকে মেয়ে দত্তক নিয়ে আসে? আজ যদি অনির্বাণকে নিজের সন্তান হিসেবে পালতো, তবে তো ওর এই কষ্টের জীবন হতো না। দিব্যি পামেলার মতো রাজার জীবন সে কাটাতে পারত। ওর বাপ সামান্য একটা কোম্পানিতে কাজ করে, মাইনে যা পায় তাতে ফি মাসে টানাটানি। এদিকে অনির্বাণের স্বপ্ন যে দেবব্রত হয়ে ওঠার। শ্যামলদের অনির্বাণেও জানায় পামেলা ইদানিং ওর নিজের বাপ মায়ের খোঁজ করতে চাইছে। এ নিয়ে বাড়িতে প্রায় রোজ দিন ঝামেলা। এ কথা জানার পর শ্যামল পুরো প্ল্যান কষে, যেখানে প্রথম কাজ ছিল হসপিটালের নথি বের করা কিছু ক্লু, আর তারপর পামেলার সঙ্গে যোগাযোগ করে বলা ওর নিজের মা বাবা এখন ওকে নিজেদের কাছে পেতে চাইছে। কিন্তু প্ল্যান উল্টে গেল যখন পামেলা নিজেই ওর নন বায়োলজিক্যাল প্যারেন্টসদের খুঁজতে শুরু করলো। তখন শ্যামল প্ল্যান বিতে গেল। ও বলতো, আমি সবসময় দ্বিতীয় একটা পথ আগের থেকে ভেবে রাখি। তাই শুরু হলো আত্রেয়ীকে অকেজো করে ধীরে ধীরে এদের একটা ইলিউশনে ঠেলে দেওয়ার প্ল্যান, যেখানে এরা মন থেকে একটা সময় ভেঙে পড়বে আর পুরোপুরি নির্ভরশীল হয়ে উঠবে অনির্বাণের ওপর। তখন সমস্ত সম্পত্তি নিজের নামে করে নেবে অনির্বাণ। তাই ফুলেশ্বরের ভিতরের দিকে সে গ্রামের দিকে বিশাল বাড়ি ভাড়া করা, যা খুব সম্প্রতি ওখানকার এক ঘোষ পদবীর ব্যবসায়ী তৈরি করেছিল অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য। আজকাল শহরের কায়দায় গ্রাম্য এলাকাতেও তো নানা পরিকাঠামো তৈরি হচ্ছে, এরা সে সুযোগটা নিয়েছিল। জানলার শিকের ভিতরের মেয়েটি শ্যামলের গ্রুপেরই একজন। জার্মান শেফার্ডটাও ওদের পোষা ও ট্রেনিং দেওয়া। ওরা শুধু এটা ভাবতে পারেনি যে পামেলা আমতলার চায়ের দোকানে গিয়ে যাচাই করতে যাবে সেই চাওয়ালাকে, যা ওরা কিছুদিনের জন্য একটা ঠেক বানিয়ে রেখেছিল। উদ্দেশ্য ছিল পামেলাদের বারবার ফোন করে ভয় দেখানো, কিন্তু দেবব্রত তাও বন্ধ করে দিয়েছিলেন। তাই অনির্বাণ নতুন পন্থা ধরছিল টোনা টোটকার ভয় দেখানোর। কারণ একসঙ্গে সবার খাবারে ড্রাগ মেশালে ও খুব সহজে ধরা পড়ে যেতে পারত। যেহেতু শ্যামল মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল, তাই খুব সহজে স্নায়ু উত্তেজক মাদক সে দিতে পারত। পুরো ব্যাপারটার খরচ চলছিল আত্রের হীরের আংটি বেচে, যা কিছুদিন ধরে খুঁজে না পাওয়ায় দেবব্রত আর পামেলা ধরে নিয়েছিল কোনো সময় অ্যাটাক আসায় হয়তো তা আত্রেই নিজেই খুলে কোথাও ফেলে দিয়েছে। অনির্বাণ দু চারটে দাবরানিতেই সব বলে দিয়েছে। বিনাশ্রমে বড়লোক হওয়ার স্বপ্ন দেখা মানুষ কি আর বেশিক্ষণ চাপ নিতে পারে, না কষ্ট সইতে পারে? এক সপ্তাহের ভিতর ওদের পুরো টিম ধরা পড়লো। পামেলার দেবব্রত আইডেন্টিফাই করলেন নকল বাদল ঘোষ, নকল আশালতা আর চাবির গোছা নিয়ে যাওয়া চাকরকে। ডক্টর নিরঞ্জনকেও গ্রেপ্তার করা হলো, কারণ উনি কোনো পাশ করা ডাক্তারই নন। এই রহস্য যে এভাবে উন্মোচিত হবে তা দেবব্রত ভাবেননি। চায়ের নিমন্ত্রণ জানিয়ে উনি পুরো ব্যাপারটা প্রথম থেকে ভালো করে বুঝতে চাইছিলেন।
সুকৃতি বাড়ি এলে উনি প্রথমে যেটা জানতে চাইলেন তা হলো, আমায় একটা প্রশ্ন ভাবাচ্ছে, তা হলো যদি ড্রাগ অনেক দিন ধরেই দেওয়া হয়ে থাকে তবে ওই দিনের ঘটনার পরই কেন আত্রির এতটা বাড়াবাড়ি হলো? তার দুটো কারণ আছে। প্রথমত, সব মানুষ সবকিছু সমানভাবে নিতে পারে না। সেখানে আত্রি ম্যাডামের ড্রাগের প্রভাবে নার্ভ দুর্বল হয়ে পড়েছিল, তাই ওই ভয়ঙ্কর ঘটনাগুলো ওর ওপর ডিপ ইম্প্যাক্ট ফেলে, যার জন্য অনির্বাণরা ওই গ্রামের প্লটের রচনা ওভাবে করেছিল। আর সেদিন বাড়ি ফেরার পর আলো খাবারের ড্রাগের ডোজ বাড়িয়ে দেয়, আর এভাবেই অনির্বাণের নির্দেশ মতো কখনো ডোজ বাড়িয়ে বা কখনো ডোজ বন্ধ রেখে ধীরে ধীরে রেস্টলেস করতে থাকে আত্রেই ম্যাডামকে। দুহাতে মাথা চেপে ধরে দেবব্রত। উফ, এত হিংসা! আত্রেই সুস্থ হবে তো? দেবব্রতর কাঁধে হাত রেখে সুকৃতি বলে, নিশ্চয়ই হবে, বিশ্বাস রাখুন। কিন্তু তুমি অনির্বাণকে সাসপেক্ট কি করে করলে? দেবব্রত আবারও আগ্রহী হন। সুকৃতি বিবৃতি দেয়, আমি ইনভেস্টিগেট শুরু করি হসপিটাল থেকে। সেখানে গিয়ে যখন পামেলার প্রিভিয়াস রেকর্ড জানতে চাইলাম তখন ব্যাক অফিসের মেয়েটি বলল, অবাক হচ্ছি কদিন ধরে এই এক ইনফরমেশন কেন সবাই নিতে চাইছে। শুনে প্রথম খটকা লাগে সুকৃতি। ডক্টর বক্সির পর ওরই তো প্রথম আসার কথা, তবে কি এর মাঝেও কেউ এসেছিল? সে কথা জিজ্ঞেস করলে মেয়েটি বলল, ডক্টর বক্সি একদিন ফোন করেছিলেন ঠিকই, কিন্তু একজন নিজে এখানে এসেছিলেন, একটি ছেলে। সুকৃতি আগেই পামেলার কাছ থেকে বাড়ির অন্য আত্মীয়দের ছবি চেয়ে রেখেছিল। যেহেতু অনির্বাণের সঙ্গে সদ্য আলাপ হয়েছিল, তাই প্রথম তার ছবিটি দেখাতে মেয়েটি চিনে ফেলল, হ্যাঁ এই তো, একটু তোতলাবার স্বভাব আছে। আর তখনই সন্দেহের তীর গিয়ে গাঁথল অনির্বাণের ওপর। আর আত্রের ওভাবে পায়রার গলা মটকানো? দেবব্রত সাগ্রহে জানতে চায়, বিড়ালে মেরেছিল কাকু পায়রাটাকে। আত্রেই ম্যাডামের অসুস্থতার সুযোগ নিয়ে ওটা ওনার হাতে ধরিয়ে দিয়েছিল আলো, আপনাদের মনে ভূত পিশাচের ভয় ঢোকানোর জন্য। আরও একটা কথা, এবার চেয়ার থেকে উঠে দাঁড়ায় সুকৃতি। যেদিন সকালে আপনার বাড়িতে এসে অনির্বাণকে দেখলাম সেদিন সন্দেহ হয়েছিল এখানকার সমস্ত বিবৃতি কেউ তো ওকে দিচ্ছে। এরপর হাত বাড়িয়ে দেবব্রতর সঙ্গে করমর্দন সেরে সুকৃতি দুষ্টুভাবে কিছুটা আবদারের ভঙ্গিতে হাসলো, আমার পেমেন্ট? অবশ্যই অবশ্যই, আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব। থ্যাঙ্কস। আর আত্রেই ম্যামকে ভালো একজন ডাক্তার দেখিয়ে নিন। আশা করি দীর্ঘদিন ধরে যে ড্রাগ দেওয়া হচ্ছিল তার প্রভাব এবার ওষুধে কেটে যাবে, কারণ যে ওসব দিয়ে যাচ্ছিল সে তো জেলে। বলে ফিক করে সুকৃতি হাসলো। ও বাড়ি থেকে বেরোলে পামেলা ওর পিছু পিছু এলো। এনফিল্ডে বসে সুকৃতি পামেলাকে বলল, ওরা যদি জানতো যাই হয়ে যাক তুমি তোমার মা বাবা ছাড়া আর কারো কথায় কান দেবে না বা নিজের জন্মদাতাদের খোঁজ করতে যাবে না, তবে ওরা এভাবে তোমাদের বিভ্রান্ত করার সাহস দেখাতে পারতো না। পামেলার মুখ থমথমে। বলল, অনিদা যে এরকম কিছু করতে পারে আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের চেনা জানা গণ্ডির ভিতরেই সবসময় শত্রু লুকিয়ে থাকে, অথচ ওকে যখন অ্যারেস্ট করা হলো তখনও এমন বিহেভ করছিল যেন ও নির্দোষ। এদিকে থানায় দুটো দাবরানি খেয়েই সব উগড়ে দিল। এখন ওসব নিয়ে ভেবে মাথা না খারাপ করে মাথায় এটা রাখো যে অনেক ভাগ্য করলে এমন মা বাবা পাওয়া যায় পামেলা। তাই এখন মন দিয়ে পড়াশোনা করো আর আত্রি ম্যামকে সুস্থ করে তোলো। এনফিল্ড স্টার্ট দিয়ে সামনে থেকে মুহূর্তে সুকৃতি দূরে এগিয়ে গেল। পামেলা দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে। মোবাইল বাজতে অন্যমনস্কতায় ফোন ধরলে ফোনের ওপাশে অঙ্কিত উত্তেজিত গলায় বলল, আমার দিদি তাহলে পারলো? কি বল? পামেলা হেসে বলল, হ্যাঁ সেদিন তুই না বললে। ওকে থামিয়ে অঙ্কিত বলল, আরে তোর বায়োলজিক্যাল প্যারেন্টসদের খুঁজে বের করার কেসটা দিবি নাকি দিদিকে? দু চোখ বড় করে পামেলা উত্তর দেয়, আমি স্পেশাল, আমার বায়োলজিক্যাল প্যারেন্টস বলে কিছু নেই। আমার আছে শুধু রিয়েল প্যারেন্টস, তারা হলেন আত্রেই আর দেবব্রত সান্যাল। ফোন রেখে পামেলা ঘরের দিকে ফিরল। পুরনো সব কিছু হারানোর পর আবার আগের মতো করে ফিরে পাওয়ার ভাগ্য কি সবার হয়? এ সুখ ভোগ খুব কম মানুষের কপালেই জোটে। পামেলা একটা বড় করে স্বস্তির নিঃশ্বাস নিল, যেন বহু যুগ পর শ্বাস নিতে পারলো আজ। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।